আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? বরাবর না, আজকে আমাদের বাংলা সাজেশন ভিত্তিক ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে আমি তোমাদের কাছে জানতে চাইবো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছো একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও। আজকের ক্লাসটি কাদের জন্য প্রশ্ন হতে পারে, তাই না? তাহলে আজকের ক্লাসটি আমি সাজিয়েছি যেহেতু বাংলা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় এবং সব জায়গায় মোটামুটি প্রশ্ন এসে থাকে, সেজন্য আমি এটা করে থাকি যে এক ক্লাসের মধ্যেই যেন তোমার হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা সম্পূর্ণ হয়ে যায়। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দেখো কোন কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমাদের আজকের ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবার আগে এখানে দেখো আমি রেখেছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আশানুরূপ হয়নি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেরিট এসেছে কিন্তু চান্স হবে কিনা তুমি তুমি জানো না, তাদের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সেরা একটা চয়েস। এরপর দেখো সবুজ শ্যামলে ঘেরা পাহাড় বেষ্টিত তোমার প্রিয় ক্যাম্পাস এবং আয়তনে সর্ববৃহৎ যেটা সেটা হচ্ছে দেখো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপরে দেখো তোমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটা হচ্ছে আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল, এখন কিন্তু স্বতন্ত্র পরীক্ষা নিচ্ছে, যেটা জগন্নাথ গুচ্ছ থেকে বের হয়েছে, স্বতন্ত্র পরীক্ষা নিয়েছে অলরেডি শেষের দিকে। খুলনা বিশ্ববিদ্যালয়, তোমার যদি একটা আশা থাকে তুমি হচ্ছে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাসে অধ্যয়ন করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস, সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়। এরপরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আরো যে তোমার বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানে তোমার আজকের ক্লাসটিতে তুমি এতটুকু ধারণা পাবা যে কেমন প্রশ্ন আসতে পারে বাংলায় এবং বাংলায় তুমি সর্বোচ্চ মার্ক কিভাবে অর্জন করবে। আজকের ক্লাসটি থেকে তুমি এ টু জেড একটা সামারি পাবে এবং যেহেতু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলা হয়েছে যে ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে, সেক্ষেত্রে দেখো আহ প্রশ্নের মানটা কেমন হবে এবং কোনটি থেকে কেমন প্রশ্ন থাকবে সেগুলো আলোচনা করব। এরপর দেখো নার্সিং ভর্তি শিক্ষার্থীদের জন্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র জিপিএ দিয়ে অন্যান্য বছরের মধ্যে তোমার আর এবার ওইভাবে ভর্তি হতে পারবে না। সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমি মূল ক্লাসটি শুরু করি। এরপরে দেখো সাহিত্য পাঠ। সাহিত্য পাঠের এই বিষয়টা দেখো তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা মূল ক্লাসটি এখনই শুরু করব এবং আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, যারা হচ্ছে শেষ পর্যন্ত থাকবা এবং প্রশ্ন করো যে তোমাদের কোন কোন টপিকের ক্লাস তোমরা চাও, সেগুলো প্রশ্ন করো, ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস নেওয়া হবে। দেখো গদ্যাংশ পদ্যাংশ মানে হচ্ছে তোমার গল্প এবং কবিতা, নাটক, উপন্যাস থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন থাকবে? 16 থেকে, প্লাস মাইনাস আমি দিয়েছি, মানে কম বেশি হতে পারে, প্লাস মাইনাস এখানে 16 থেকে 18টা প্রশ্ন থাকবে। তাহলে তুমি এতটুকু নিশ্চিত থাকো যে শুধুমাত্র বাংলা প্রথম পত্র এবং সহপাঠ বইটা যদি তুমি ভালোভাবে পড়ো এবং জাস্ট আমি যে ম্যারাথন ক্লাসগুলো নিব, আজকের ক্লাসটা সহ সামনে যে ক্লাসগুলো নিব, এই ক্লাস থেকে তুমি সর্বোচ্চ কমন পাবে। যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব থেকে কঠিন প্রশ্ন হয়, সেখানে আমি কমন দেখিয়েছি। অন্যান্যরা বলে জাস্ট এই যে এই সাজেশনটা দিয়ে বলে এখান থেকে এই টপিকে প্রশ্ন আসবে, কিন্তু আমি ওই টপিকগুলো তোমাকে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, কোন লাইনটা, সেটাও পড়াবো। তাহলে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 16 থেকে 18টা প্রশ্ন থাকতে পারে এবং থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো সেক্ষেত্রে 8 থেকে 10টি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন? 8 থেকে 10টি প্রশ্ন, 11টি প্রশ্ন থাকতে পারে। এরপর দেখো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে থাকবে 8 থেকে 10টি প্রশ্ন এবং এইখানে অনেকে প্রশ্ন করছে আমরা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেব, সেক্ষেত্রে বাংলা সাজেশনটা কেমন হতে পারে, প্রশ্নের মান। তোমাদেরকে আমি বলবো দেখো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগে তো গুচ্ছভুক্তের মধ্যে ছিল এবং প্রশ্ন প্রণয়ন তারাই করেছে, তাহলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে, যে মানবন্টনটা ছিল, ওই রূপ প্রশ্নই কিন্তু আসবে। ভাইয়া খুবই জন্য লিখিত কি পড়বো সবগুলো ক্লাসে বলে দিব, ক্লাসও নিব। গানের রচয়িতা ও বিখ্যাত পংক্তি একটা থাকবে।
গানের রচয়িতা। এরপরে গুরুত্বপূর্ণ পত্রিকা থেকে একটা প্রশ্ন থাকবে, বাংলা সাহিত্যের লেখক ও গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এক্ষেত্রে লেখক ও সাহিত্যকর্ম থেকে আমাদের কোন বিষয়গুলো পড়তে হবে সেটা দেখো, রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুফিয়া কামাল, আখতারুজ্জামান ইলিয়াস, ইনাদের যে গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, কাব্যগ্রন্থ আছে, সেগুলো পড়বো এবং আমি ক্লাসে সবগুলো আলোচনা করব। এরপরে দেখো, তাহলে এইখান থেকে দেখো একটা ধারণা তুমি পেয়ে যাচ্ছ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে তোমার 16 বা 18টা প্রশ্ন তুমি পাবে। রাজশাহীতে তুমি 8 থেকে 10টি প্রশ্ন, আর ব্যাকরণ অংশ থেকে, এবং ব্যাকরণ অংশ থেকে কোনগুলো পড়তে হবে একটু পর আলোচনা করব আমি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে 8 থেকে 10টি প্রশ্ন। এরপরে দেখো এই অংশগুলো তোমার সবকটা বিশ্ববিদ্যালয়ে কম বেশি থাকবে। একটা গানের রচয়িতা বা পংক্তি বা উক্তি থাকতে পারে, কোনগুলো পড়তে হবে আমাদের পেজে পোস্ট করা হবে এবং ক্লাসে এগুলো আলোচনা করব। এরপর দেখো পরবর্তী অংশটুকু, ব্যাকরণ অংশ থেকে আমরা কোনগুলো গুরুত্ব সহকারে পড়বো, এবং আমাদের কি যে কোর্সটা চলমান রয়েছে একেবারে নামমাত্র ফিতে আমাদের কোর্সগুলো, সেখানে 3000 প্রশ্ন ব্যাখ্যা সহকারে আমি পড়াবো, এবং ওইখান থেকে তোমাদের সর্বোচ্চ কমন পাবা। ইংরেজিতে এরকম তোমাদের 2 থেকে 3000 প্রশ্ন পড়ানো হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এইভাবে গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা ব্যাখ্যা সহকারে পড়াবো। তারপর দেখো, ধ্বনি ও বর্ণ প্রকরণ ও যুক্তবর্ণ থেকে তোমার এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, ধ্বনি ও বর্ণ প্রকরণ। সেখানে রাবিতে দেখো এমন প্রশ্ন এসে থাকে, একটু কঠিন প্রশ্নের মধ্যে একটু সহজ প্রশ্ন দিয়ে দিবে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, বা ফলা কয়টি, বা নিচের কোন শব্দটিতে তোমার ফলা ব্যবহৃত হয়েছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা আমাকে একটু জানাও যে ফলা কয়টি ও কি কি, একটু কমেন্টে লেখো ঝটপট, ফলা কয়টি ও কি কি, ঝটপট লেখো ফলা কয়টি ও কি কি। এরপর বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি বলতো? 4টি। এবং এইখানে তোমার আসতে পারে যে বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, বাগধারা। এরপর আসতে পারে তোমার সন্ধি, সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। বা এই প্রশ্নটা কিন্তু জগন্নাথে এসেছে যে ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ, ব্যাকরণ এটা কোন ভাষার শব্দ, এ ধরনের প্রশ্ন কিন্তু তোমার আসতেই পারে। তারপর দেখো তোমার বর্ণের উচ্চারণ থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, বর্ণের উচ্চারণ থেকে, যেহেতু এটা একাডেমিক সিলেবাসে ছিল সেক্ষেত্রে তোমার বর্ণের উচ্চারণ থেকে একটা কোশ্চেন থাকবে। এরপর নত্যবিধান ও সত্যবিধান, এখান থেকে তোমার রাবিতে অর্থাৎ আর ইউ এবং সিইউতে এখান থেকে প্রশ্ন থাকবেই, যে নিচের কোনটি, তোমার এখানে আমি 100% দিয়ে রাখছি কারণ এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন থাকে। সেটা দেখো, নিচের কোনটিতে স্বভাবতই মধ্যাহ্ন ন ব্যবহৃত হয়েছে, স্বভাবতই মধ্যাহ্নসা ব্যবহার করা হয়েছে, বা নত্যবিধানে কোনটি প্রযোজ্য নয়, এই ধরনের প্রশ্ন একটা থাকবে। সমাস, সমাস থেকে রাবিতে চবিতে গুচ্ছে সব জায়গায় প্রশ্ন থাকে। কারক থেকে, কারক থেকে কিন্তু তোমার যারা নার্সিং এ পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং রাবিতে আসে চবিতে আসে। শব্দের শ্রেণী বিভাগ থেকে গত বছর কিন্তু 2-3টা করে কোশ্চেন ছিল, কোনটি মৌলিক শব্দ, বা জাবিতেও কিন্তু এ ধরনের কোশ্চেন এসেছে, নিচের কোনটিতে সাধিত শব্দ নাই, বা চবিতে এটা আসতে পারে, এবং নিচের কোনটি যোগ রূঢ় শব্দ, নিচের কোনটি যোগ রূঢ় শব্দ, এ ধরনের প্রশ্ন। আমি বলেছিলাম যে ফলা কয়টিও কি কি মনে রাখবে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ফলা, এই ফলা হচ্ছে 6টি, কি মজার লবণ। ফলা কয়টি বলতো? 6টি, মজার লবণ। তাহলে এখানে দেখো ম ফলা, জ ফলা, র, ল, ব এবং ন ফলা, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে নিচের কোনটিতে ফলা ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে দেখো উদ্বেগ বা পল্লব এই ধরনের অপশন ছিল তোমাদের। পদ প্রকরণ মানে যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, কোনটি হচ্ছে বিশেষ্য পদ, কোনটি হচ্ছে ক্রিয়া বিশেষণ, তারপরে হচ্ছে কোনটি হচ্ছে অব্যয়, তারপরে কোনটি হচ্ছে অনুসর্গ, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার থাকবে। প্রকৃতি ও প্রত্যয় থেকে সাধারণ, দেখো আমি যে ক্লাস প্রকৃতি প্রত্যয় নিয়েছিলাম সেখান থেকে যে নোটগুলো দিয়েছি সেখান থেকে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন এসেছে একেবারে বেসিক থেকে, সেই প্রশ্নগুলো তুমি কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা। এরপর দেখো পরবর্তী অংশটুকু, ব্যাকরণের মধ্যে আরো যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে, সন্ধি বিচ্ছেদ। এই সন্ধি বিচ্ছেদ থেকে একটা প্রশ্ন থাকবে, উপসর্গ অনুসর্গ থেকে। উপসর্গ অনুসর্গ থেকে কেমন প্রশ্ন আসবে দেখো, এখান থেকে প্রশ্নটা এমন আসতে পারে, কোন অর্থে ব্যবহার করা হয়েছে, কোন অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন প্রশ্নটা এমন হতে পারে যে দা, দার আগে আমরা যদি রাম ব্যবহার করি তাহলে এটা কি হবে বলতো? রামদা।
তাহলে দেখো দা হচ্ছে ছোট আর রাম হচ্ছে কি একটু বৃহৎ পরিসরে, তাহলে এটা বৃহৎ অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনই ভাবে দেখো মান, এই মানের আগে যদি আমরা অপযুক্ত করি তাহলে দেখো এটা কোন অর্থ দিবে বলতো, এটা বিপরীত অর্থ দিচ্ছে। এরপরে দেখো আগমন, গমন মানে কি বলতো, গমন মানে যাওয়া, আর যখন আমরা যুক্ত করব উপসর্গ তো শব্দের শুরুতে যুক্ত হয়, তাহলে গমন মানে কি এখানে অনেকে সালাম জানিয়েছে ভাই চলে আসছি অনেকদিন পর, হ্যাঁ শেষ পর্যন্ত থাকো। তাহলে গমন মানে কি বলতো, যাওয়ার, আগমন মানে কি আসা, তাহলে গমন এবং আগমনের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে এখানে বলতো, বিপরীত। এই ধরনের প্রশ্ন আসবে নিচের কোন শব্দটিতে উপসর্গ বিপরীত অর্থ ব্যবহার প্রকাশ করেছে, এই ধরনের প্রশ্ন। এরপর বাক্য প্রকরণ, কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, বা কোনটি হচ্ছে যৌগিক বাক্য, এখান থেকে বেশি প্রশ্ন এসে থাকে, তোমরা আমাকে একটু জানাও। মানুষের মন অত্যন্ত জটিল, সুতরাং তার অভিজ্ঞতা বিচিত্র, এটা তো কোন ধরনের বাক্য সেটা একটু জানাও, সরল, জটিল নাকি যৌগিক। এরপর সংখ্যাবাচক শব্দ, নতুন বইয়ে, নতুন ব্যাকরণ বোর্ড বইয়ের যে সংখ্যাবাচক শব্দের যে বিষয়গুলো আছে সেটা আমাদেরকে পড়তে হবে নতুন বোর্ড বই অনুযায়ী। বাচ্য, নির্দেশক, নির্দেশক থেকে তোমার চবিতে প্রশ্ন আসে। লিঙ্গ, এখান থেকে প্রশ্ন আসবে কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। এরপরে দেখো বচন, সংখ্যার ধারণা, কোনটি এক বচন, কোনটি বহু বচন। ছন্দ অলংকার থেকে, সাধারণত ছন্দ অলংকার থেকে অনেক আগে জাবিতে করছেন আসতো, আর ছন্দ অলংকার থেকে তোমার হচ্ছে গুচ্ছেও এসেছিল 22-23 সেশনে, এবং হচ্ছে চট্টগ্রামে এসেছিল এই ছন্দ অলংকার থেকে। তারপরে দেখো আমাদের মুখস্থ পাঠ থেকে কোনগুলো পড়তে হবে। এই মুখস্থ পাঠ থেকে যেহেতু তোমার হচ্ছে কঠিন টাইপের আসবে না, বিগত বছরের প্রশ্নগুলো পড়লেও এইভাবে কমন আসবে না, কিন্তু গুরুত্বপূর্ণ অংশ যেগুলো সেগুলো আমরা ধারাবাহিকভাবে পোস্ট করব। তারই ধারাবাহিকতায় এক কথায় প্রকাশ করতে হবে আমাদের বাগধারা, সমার্থক শব্দ। তারপরে দেখো এখানে পারিভাষিক শব্দ, এখানে জাস্ট আসবে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এই পারিভাষিক শব্দ। বিপরীত শব্দ, অনুবাদ, অনুবাদ থেকে তোমার গুচ্ছে আসতে পারে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখান থেকে কিন্তু অনুবাদ থেকে প্রশ্ন আসতে পারে। এরপর দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, এখানে বলা হয়েছে শুদ্ধ বানান কোনটি, একটু ঝটপট জানাও তো, শুদ্ধ বানান কোনটি, কি হবে? শুদ্ধ বানান কোনটি, একটু ঝটপট জানাও। তোমরা উত্তর করতে থাকো, এবং এর পাশাপাশি আরো যেগুলো গুরুত্বপূর্ণ বানানগুলো আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে যদি বলা হয় প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বিতা, এটা কি ঠিক আছে সেটাও জানাবা, প্রতিদ্বন্দ্বিতা বানান। এরপর যদি বলা হয় তোমার প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, আর একটা হচ্ছে প্রতিযোগিতা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বানান যদি বলা হয় এখানে তোমাদের যে পিপিলিকা, এই তিনটা তোমার 1 নম্বর প্রশ্নের পাশাপাশি এই তিনটা বানান একটু জানাবা, তিনটাই ভুল আছে, সঠিক কোনটা হবে একটু কমেন্টে লেখো ঝটপট। প্রথমে রয়েছে এখানে দেখো শুদ্ধ বানান কোনটি, বা প্রশ্নটা এমনও থাকতে পারে নিচের কোনটি শুদ্ধ নয়। স্বরবর্ণ জানিয়েছে 1-এর খ, দেখা যাক হয় কিনা, আরো কয়েকজন উত্তর করো। ঝটপট জানাও। এরপর আছে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে, আর একটা হচ্ছে পিপিলিকা আছে, সঠিক কোনটা হবে? 1-এর সঠিক উত্তর এখানে দেখো নুন অধিক হবে, কি হবে? এখানে আছে নুন, বানানটা ভুল আছে, এখানে রস্যকার হবে না, এখানে রস্যকার আছে, এখানে রস্যকার আছে, তাহলে ভুল, নুন্নাধিক হবে, মানে খুব। এর পাশাপাশি দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বানান, এই সাথে সাথে ন্যূনতম যদি বলা হয়, এই যে আগে হচ্ছে জ ফলা, তারপর দন্তান্ন, তারপর তম হবে, অনেকে ন্যূনতম বানানটা হচ্ছে এইভাবে লিখে দন্ত নুন্ন, এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু সঠিক না। তারপরে দেখো প্রতিদ্বন্দ্বিতা বানান আছে, কি আছে? প্রতিদ্বন্দ্বিতা বানান। এক্ষেত্রে মনে রাখবে কোন শব্দের শেষে যদি কয়েকটি যে তা যদি থাকে, তারপরে তয় বা ফলা থাকে, তারপর পরিষদ থাকতে পারে, পরিষদ, তারপর হচ্ছে জগৎ থাকতে পারে, জগৎ, তারপর বিদ্যা থাকতে পারে,
যদি শব্দের শেষে এইগুলো যুক্ত হয় তার পূর্বে কিন্তু দীর্ঘিকার হয় না, কি হয়? রস্যিকার হয়। তাহলে এখানে এটা ভুল আছে। এই প্রতিদ্বন্দ্বিতা বানান কি হবে বলতো? এখানে এই যে রস্যিকার হবে। প্রতিযোগিতা একই রকম, প্রতিযোগী এটা ঠিক আছে এই বানানটুকু, এই অংশ প্রথম অংশটুকু, কিন্তু এর সঙ্গে যখনই তা প্রত্যয় যুক্ত হবে তখন এই প্রতিযোগী আর থাকবে, এখানে কি হবে? দীর্ঘিকার হবে না, এখানে কি হবে বলতো? রস্যিকার হবে এটা। এরপর পিপিলিকা বানান দেখো, এখানে রস্যিকার দীর্ঘিকার রস্যিকার, তারপরে কি হবে? আকার হবে। পিপিলিকা বানান এটা। একের ঘ হবে না, একের হচ্ছে খ হবে। এর সাথে সাথে ন্যূনতম বানান থেকে কিন্তু এটা এসেছে। সুমন মিয়া, এমএসটি, সুমাইয়া খাতুন ধন্যবাদ, সামিয়া জান্নাত উত্তর করেছো। পরের প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে কোনটি সঠিক? তরঙ্গ পুঞ্জ, মেঘ পুঞ্জ, কুসুম পুঞ্জ নাকি কবিতা পুঞ্জ, কোনটি হবে? তোমরা উত্তর করতে থাকো। এর পাশাপাশি আরো কয়েকটি বানান, 3টা করে বানান আমি দিব, তার মানে হচ্ছে আমাদের অনেকগুলো বানান শেখা হয়ে যাবে। যদি বলা হয় মনীষী, সঠিক কোনটা সেটা লিখবা, মনীষী। এরপর যদি বলা হয় মুমূর্ষু, ভুল আছে, এগুলো তোমাদেরকে সঠিক করতে হবে। তারপর যদি বলে আমাবস্যা, আমাবস্যা। এরপর যদি বলা হয় সান্ত্বনা, এই 4টা বানান ভুল আছে, তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। তাহলে 2 এর উত্তর কি হবে? তরঙ্গপুঞ্জ নাকি মেঘপুঞ্জ? দেখি কি আগে উত্তর করতে পারে, তরঙ্গ নাকি মেঘ, কোনটা হবে? ধন্যবাদ। নন্দিতা সূত্রধর, সে সঠিকভাবে লিখেছে। দুইয়ের বি, ধন্যবাদ। সঙ্গীত সরকার, সাবিনা আছে, ইসরাত জাহান, উর্মি আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। মেঘপুঞ্জ হবে, কি হবে? মেঘপুঞ্জ। তাহলে এই 4টা বানান কি হবে একটু ঝটপট লিখে জানাও। এখানে বলা হয়েছে মনীষী বানান মুমূর্ষু, আরেকটা আছে আমাবস্যা, আরেকটা আছে সান্ত্বনা, 4টা বানান আছে। তাহলে দেখবা আমাদের আজকে 10টা প্রশ্ন, আমাদের প্রায় 50 থেকে 60টা প্রশ্ন গুরুত্বপূর্ণ বানান আমাদেরকে শেখা হয়ে যাবে। এরপর আমি আলোচনা করব অপরিচিতা থেকে, এরপর ফেব্রুয়ারি 1969 কবিতা। যেহেতু প্রথম পত্র থেকে তোমাদের 18 থেকে 20টা প্রশ্ন তোমার আসবে, সেটা রাবি হোক, চবি হোক, গুচ্ছ হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় বা নার্সিং ভর্তি শিক্ষার্থী হোক, তাদের জন্য। তাহলে মনীষী বানান প্রথমে দেখো, এখানে মধ্যাহ্ন আছে, মনীষী বানান কিন্তু মধ্যাহ্ন হবে না, এবং সব কয়টা কি হবে? দীর্ঘিকার হবে। মনীষী মধ্যাহ্ন স হবে। এরপর দেখো মুমূর্ষু বলা হয়, প্রশ্নটা এমনও আসতে পারে যে মুমূর্ষু রোগী, খোরাপা, মুমূর্ষু রোগী, খোরাপা, চলন্ত ট্রেন, এটা কোন ধরনের বিশেষণ? মুমূর্ষু রোগী কোন ধরনের বিশেষণ, এভাবে আসতে পারে, কিন্তু এখানে বিশেষণ কোনটা এটা আসতে পারে। তাহলে দেখো এটা মুমূর্ষু কি হবে? রস্যকার হবে প্রথমে, দীর্ঘকার, তারপর আবার রস্য, তারপর রেপ হবে, উপরে রেপ। এই বানানটা গুরুত্বপূর্ণ। আমাবস্যা হয় না, সেটা কি হবে বলতো? অমাবস্যা হবে। এবং এই অমাবস্যা বানানে কিন্তু দন্ত স হবে, অমা, তারপর বর্ষা, দন্ত স, তারপর জফলা আকার। সান্ত্বনা বানান অনেকে ভুল করে, এটাই লেখে, কিন্তু এটা কিন্তু সান্ত্বনা বানান না, এখানে কিন্তু ব ফলা হবে। তাহলে সান্ত্বনা, নিচে ব ফলা, তারপর দন্তান্ন। দেখো অনেকে কিন্তু এটা এই বানানটা এইভাবে এটাই লিখে দেয়, কিন্তু এটা ভুল। সান্ত্বনায় কি হবে? ব ফলা হবে। প্রশ্নটা এমনও আসতে পারে নিচের কোন শব্দটিতে ব ফলা বহাল রয়েছে, ব্যবহৃত হয়েছে? তাহলে দেখো সান্ত্বনা বানান, এটা উদাহরণ হিসেবে থাকতে পারে। ক্লিয়ার এটা? যারা পরে এসেছো একটু শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে এবং উত্তর করো, ভুল যাক সমস্যা নাই, ভুল থেকেই তো শিক্ষা নিবে। এবং তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, তোমাদের স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নার্সিং এ অনেকে পরীক্ষা তো দিবেই, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষা হবে, তাদের জন্য আমাদের নামমাত্র ফিতে কিন্তু কোর্স লঞ্চ হয়েছে। তোমাদের প্রতিটা সাবজেক্টে 2000 থেকে 3000 প্রশ্ন সলভ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য, এবং যারা অনেক জায়গায় ভর্তি ছিলে আগে, যারা আর্থিকভাবে সংকটে আসো, তোমরা পেজে নক করবে, আমার কথা বলবা, ইনশাল্লাহ তুমি যতটুকু পারো তাই দিয়ে তোমাকে, মানে আমার তরফ থেকে কিছুটা ছাড় থাকবে শুধুমাত্র আজকের জন্য। নিচের কোন বানানটি সঠিক? দর্বি সহ বানান সঠিক কোনটা? দেখি কি আগে উত্তর করতে পারে। দর্বি সহ বানান
ভাই রে ভাই, তোদেরকে কি বলবো, আমার 12টা থেকে 4টা 30 পর্যন্ত আমি পরীক্ষা দিয়ে, আমার পরীক্ষা চলমান, তারপরে তোমাদের আমি ক্লাস নিতে আসছি, তোমাদের জন্য এত পরিশ্রম করতে। আমার যদি পরীক্ষা না থাকতো আমি 24 ঘন্টা তোদের সাথে লেগে থাকতাম, চান্স পাওয়াই তারপরে ছাড়বো। এরপর পক্ষ বানান। আজকের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা পেজে নক করবা যে ভাই হচ্ছে আমার আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, লজ্জা করার দরকার নাই, ইনশাল্লাহ সর্বোচ্চ ছাড় দিয়ে তুমি আজকে আমার তরফ থেকে অনেক ছাড় পাবা তোমরা, ইনশাল্লাহ ভালো কিছু হবে ক্লাস শেষে। এরপর দেখো সমীচীন বানান। আমরা চাইলেই তোমাদের হচ্ছে ফ্রিতে এনরোল করার সুযোগটা দিতাম, কিন্তু সবকিছুতে একটু বিষয় তোমরা বোঝো, কারণ ফ্রিতে দিলে ওইভাবে মানে মূল্যায়নটা করতে চায় না এই জগতে, সেক্ষেত্রে নামমাত্র ফি দিয়ে তোমরা যুক্ত হও, তোমরা সেরা কিছু পাবে এবং শেষ সময়ে ভালো একটা প্রস্তুতির মধ্যে তোমার জন্য তুমি যদি থাকতে পারো। এরপর যদি বলা হয় অহরাত্রি, তারপর যদি বলা হয় আকাঙ্ক্ষা, এর পাশাপাশি তোমরা হচ্ছে এই 4টা বানান সঠিক করে লেখো। দেখো দুর্বিষহ বানানটা কি হবে। দুর্বিষহ বানান এখানে গ নম্বর সঠিক হবে। দুর্বি, এই যে রেফ, রেফের পর কি বসে, মূর্ধন্য ষ বসে। বাকি ক্ষেত্রে এগুলো কিন্তু ভুল আছে। দুর্বিষহ এখানে দীর্ঘকার আছে, এটা ভুল আছে, সঠিক উত্তর হবে গ, রেফের পর মূর্ধন্য ষ বসে। তার পাশাপাশি আমাদের 4টা বানান আছে, কি হবে বলো। পক্ষ বানান অনেক জায়গায় দেখো তোমাদের যে স্বভাবতই মূর্ধন্য ন ব্যবহার হয় কোনগুলো, তারপরে মূর্ধন্য ষ, সেক্ষেত্রে পক্ষ বানান কিন্তু এখানে ডাবল ক আছে, কিন্তু পক্ষ বানানটা কিন্তু এখানে কি হবে, ব ফলা হবে। কি হবে, ব ফলা, ব ফলা, এটা মনে রাখবা। তারপরে দেখো এই যে আমাদের আবু জাফর এমডি সালেহ উত্তর করেছো সমীচীন বানান। সমীচীন বানানে সবগুলো কি হবে, দীর্ঘিকার হবে। তবে ওদিসি বানানো কিন্তু একই রকম, ওদিসি। অহরাত্রি হয় না, সেটা কি হয়, অহরাত্র হয়। কি হয়, অহরাত্র। আর আকাঙ্ক্ষা বানান তো আরো গুরুত্বপূর্ণ। আকাঙ্ক্ষা বানান এখানে কি হবে, ও হবে এবং ক্ষীয় হবে। এখানে দেখো অনুসার আছে, যেটা বোন, ও হবে এবং ক্ষীয় হবে। গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এই দুইটার উচ্চারণ এসেছে, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে কি ইও, এই দুটার কিন্তু উচ্চারণ এসেছিল। তাহলে পক্ষ, তাসফিয়া ইসলাম ধন্যবাদ তোমাকে। জুথি আক্তার, সে উত্তর করেছো অহরাত্র, এখানে ওকার হবে, অহরাত্র, শুধুমাত্র এখানে এই যে রস্বীকার হবে না। এমএসটি পারভিন সালাম জানিয়েছো, শেয়ার করে দাও। তাহলে পক্ষ ব ফলা সমীচীনে দীর্ঘিকার হবে, অহরাত্র হবে, আকাঙ্ক্ষা বানানে ও এবং ক্ষীয় হবে, ও এবং কি হবে, ক্ষীয়। এরপরে দেখো 4 নম্বর বানান, কোন বাক্যটি শুদ্ধ। এখানে বলা হয়েছে দেখো জাপানে সাক্ষরতার হার 100 এর কাছাকাছি, সঠিক রূপে আছে কোনটা সেটা জানাও। তারপরে যদি বলা হয় উপরুক্ত, উপরুক্ত, তারপর যদি বলা হয় তোমার উপযোগিতা। তোমরা উত্তর করতে থাকো, আমি হচ্ছে সঠিকটা লিখে দেবো একটু পর। উপযোগিতা। তারপর দেখো যদি বলা হয় ক্ষীণজীবী, ক্ষীণজীবী, উত্তর করো। আর এখানে আরেকটা বিষয় দেখো, যদি বলা হয় তিনি সস্ত্রীক, তিনি সস্ত্রীক ঢাকায় বেড়াতে এসেছেন। প্রশ্নটা এমন, বাক্যটা এমন থাকতে পারে তিনি সস্ত্রী ঢাকায় বেড়াতে এসেছেন, এখানে এটা সঠিক আছে কিনা। তাহলে দেখো এখানে দুইটা বিষয় খেয়াল করবে, এই সয় ব ফলা যদি থাকে তখন তার অর্থ হচ্ছে নিজ, কি হবে বলতো, নিজ হবে, মানে মাইসেলফ কে বোঝায়। আর শুধুমাত্র যদি স থাকে তার অর্থ দাঁড়াবে সাথে, তার অর্থ কি দাঁড়াবে, সাথে। তাহলে এখানে বলা হয়েছে তিনি সস্ত্রীক ঢাকায় বেড়াতে গেছে বা কক্সবাজার বেড়াতে গেছে। আচ্ছা, সে যখন কক্সবাজার বা ঢাকায় যাবে সে তার নিজের স্ত্রীকে নিয়েই তো যাবে, তাই না, অন্যের স্ত্রীকে ধরে নিয়ে তো আর যাবে না।
তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, শুধু এখানে দন্ত স ব্যবহার করব, এখানে ব ফলা ব্যবহার থাকবে না, কারণ এটা ভুল। কি হবে, তিনি স্ত্রী ঢাকায় বেড়াতে গেছে, মানে স্ত্রীর সাথে, আর ব ফলা কিন্তু এখানে ব্যবহার করব না। তাহলে এখানে দেখো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে খ হবে, জাপানে সাক্ষরতার হার 100 এর কাছাকাছি। এই যে সাক্ষরতা, এটা হবে না, এখানে শুধুমাত্র যে দন্ত স আছে ওইটা। আর উপরোক্ত, দেখো উপরোক্ত বানানটা লিখতে আমরা ভুল করব না। উপরোক্ত এই ক্ষেত্রে যেটা ভুল প্রচলিত সেটা হচ্ছে দেখো উপরযুক্ত হবে। কি হবে, উপরযুক্ত, উপরযুক্ত হবে, এই বানানটা লিখবে। এরপর উপযোগী বানানটা সঠিক আছে কিনা, উপযোগী সঠিক নাই, কারণ উপযোগী যদি এই অংশটুকু থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু উপযোগীর সাথে যখনই আমরা তা যুক্ত করেছি তখন এখানে আর কি হবে না, দীর্ঘিকার হবে না, রস্বীকার হবে। ক্ষীণজীবী, দেখো এই জীবী যদি শেষে থাকে, বানানে শেষে, তাহলে এখানে কি হবে বলতো, জীবী বানানে দীর্ঘিকার হবে, এই যে ক্ষীণজীবী। কিন্তু এই জীবী যদি শুরুতে থাকে তাহলে সেটা কি হবে দেখো তো বলো, যদি বলা হয় জীবিকা নির্বাহ, তখন সেটা কি হবে, রস্বীকার হবে, যে জীবিকা নির্বাহ। ক্লিয়ার? বুঝতে পেরেছো এই অংশটুকু? পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি বলা হয়েছে নিচে কোন বাক্যটি শুদ্ধ, কোন বাক্যটি শুদ্ধ জানাও। দেখি কে আগে উত্তর করতে পারে, কোন বাক্যটি শুদ্ধ, ঝটপট জানাও। এরপরে আরো কিছু বানান আমি দিচ্ছি। দেখো যদি বলে গীতাঞ্জলি বানান, গীতাঞ্জলি বানানো সঠিক কোনটা? এরপর যদি বলি আমি যে ঝর্ণা, এটা না। ত্রিভুজ, ত্রিভুজ, এগুলো ভুল আছে, তোমরা সঠিক করে লেখো। দুর্ঘটনা, দুর্ঘটনা, এরপর যদি বলে পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার, এগুলো সঠিক করো। দেখো প্রথমটা এখানে বলা হয়েছে যে গীতাঞ্জলি, তারপর আছে এখানে দেখো ত্রিভুজ, দুর্ঘটনা, পোস্ট মাস্টার, এই সবগুলো যেগুলো গুরুত্বপূর্ণ বানান সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো গীতাঞ্জলি, যদি অঞ্জলি, এই অঞ্জলি বানানটা যদি হচ্ছে তোমার শব্দের শেষে থাকে তাহলে সেটা কি হবে, সবগুলো বলতো রস্বীকার হবে। তাহলে সেটা হতে পারে দেখো গীতাঞ্জলি হতে পারে, পুষ্পাঞ্জলি হতে পারে, শ্রদ্ধাঞ্জলি হতে পারে, প্রেমাঞ্জলি হতে পারে, বা জলাঞ্জলি, প্রেম করবা তারপর জলাঞ্জলি হবে। তাহলে দেখো শ্রদ্ধাঞ্জলি হবে, পুষ্পাঞ্জলি হবে, গীতাঞ্জলি হবে, প্রেমাঞ্জলি হবে, তারপর কি হবে, জলাঞ্জলি। এগুলো সব কি হবে, অঞ্জলি শব্দের বানানে রস্বীকার হবে। এখানে কিন্তু দীর্ঘিকা, যেটা ভুল। ত্রিভুজ, তাহলে দেখো ত্রিভুজে কি হবে, এই যে রাজু চন্দ্র, ধন্যবাদ তোমাকে, এখানে দীর্ঘকার আছে যেটা ভুল, এখানে কি হবে, রস্যকার হবে। দুর্ঘটনা, এক্ষেত্রে দুইটা নিয়ম আমি দিচ্ছি। যদি দূরত্ব বোঝায়, দূরত্ব বোঝালে হচ্ছে সেখানে দীর্ঘকার হবে, আর দূরত্ব যদি না বোঝায়, দূরত্ব না বোঝালে সেখানে কি হবে, রস্যকার হবে। কয়েকটা উদাহরণ দেখো, আমরা অনেক সময় দেখি, যেমন হচ্ছে গাবতলী, গাবতলী থেকে তোমার যে বাসগুলো দূরপাল্লার যানবাহন বলা হয়, তাহলে দেখো দূরপাল্লার যানবাহন দ্বারা দূরত্ব বোঝাচ্ছে, আর দূরত্ব বোঝালে সেক্ষেত্রে কি হবে বলতো, দীর্ঘকার হবে, সেক্ষেত্রে দূরপাল্লা বানান হচ্ছে এটা হবে। এরপর বলা হয় দূরবীক্ষণ, কি বলা হয় বলতো, দূরবীক্ষণ। তাহলে দেখো দূরের জিনিস দেখার জন্য আমরা ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই যে
দীর্ঘকার হবে, কিন্তু এই দুর্ঘটনা দ্বারা কিন্তু আর দূরত্ব বোঝায় না। দুর্ঘটনা দ্বারা কি বোঝায় না? দূরত্ব। সেই ক্ষেত্রে এখানে কি হবে বলতো? এই যে রস্যকার হবে। তারপর হতে পারে দেখো দুর্নাম, কি হতে পারে? দুর্নাম, এটা দ্বারা কিন্তু দূরত্ব বোঝায় না। তারপরে দেখো হচ্ছে দুর্জয় হতে পারে, কি হতে পারে? দুর্জয়, এটা দ্বারা কিন্তু দূরত্ব বোঝায় না। তাহলে দূরত্ব বোঝালে দীর্ঘকার, দূরত্ব না বোঝালে কি হবে বলতো? রস্যকার হবে। তারপরে পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার আছে, তারপরে স্টেশন আছে, স্টোর আছে। এইগুলো বানানোর ক্ষেত্রে আমরা 147 জন আছি, এইগুলো বানানোর ক্ষেত্রে তোমার দেখবা তোমার হচ্ছে মধ্যনসা ব্যবহার করা থাকে। অনেক দোকানেও থাকে যে খায়রুল স্টোর, এই বানানে দেখবা মধ্যনসা দেওয়া আছে, সেটা ভুল। এক্ষেত্রে কি হবে বলতো? তোমার দন্তসা হবে। পোস্ট, তারপর মাস্টার বানান ঠিক আছে এখানে। আর এখানে সঠিক উত্তর হবে অঙ্কটি ভুল করো না, অঙ্কটি ভুল করো না। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? এটা আরো বেশি শুদ্ধ হয়ে মানে সহজ হয়ে গেছে। 7 নম্বরটা তোমরা বলো, নিরীক্ষণ বানান সঠিক কোনটা? নিরীক্ষণ বানান সঠিক কোনটা বলো? আরো কিছু বানান দেখো, যদি বলা হয় ভৌগোলিক বানান, তারপর যদি বলা হয় যে বাল্মীকি, বাল্মীকি বানান সঠিক কোনটা? তারপর যদি বলে ব্যুৎপত্তি বানান, ব্যুৎপত্তি বানান সঠিক কোনটা? এগুলো সঠিক করে লেখো। তারপর শারীরিক, দেখে মনে হচ্ছে সবগুলোই সঠিক, কিন্তু সঠিক না। সংবর্ধনা, বলো সঠিক কোনটা হবে? নিরীক্ষণ বানান, নিরীক্ষণ বানান দেখো এখানে প্রথমটাই ভুল আছে। প্রথমে রসিকার হবে, এরপর দীর্ঘিকা, তারপরে ক্ষীয়, তারপর মধ্যাহ্ন ন হবে। এখান থেকে যুক্ত বর্ণ আসতে পারে। দেখো ক্ষীয়কে ভাঙলে আমরা পাই কযোগ মধ্যনাসা পাই। আর এইটা এসেছে জগন্নাথে, এটা এখানে কি কি হবে বলতো? হ যুক্ত ম হবে। কি হবে? হ যুক্ত ম। আর এটা যদি এইভাবে থাকতো ক্ষীয়, তারপর হচ্ছে নিচে ন থাকতো, তাহলে এখান থেকে আমরা প্রথমে ক্ষীয়কে ভাঙলে আমরা পাই ক যোগ মধ্যনাসা পাই। আর নিচে যদি নটা থাকে তখন সেটা কি হবে? মধ্যাহ্ন ন হবে। কি হবে? মধ্যাহ্ন ন। তাহলে ভৌগোলিক, এটা কি হবে বলতো? ভৌগোলিক বানানটা হয় ভৌগ, ভৌগ, এটা কি হবে? তারপরে কি হবে? লিখ হবে ভৌগোলিক। এরপর বাল্মীকি, বাল্মীকি বানানটা দেখো এখানে ভুল আছে। বাল্মীকি বানান এই যে ধন্যবাদ, ইনসিয়া, ইনসিয়া জান্নাত তুমি লিখেছো, ইসরাতও লিখেছো, ধন্যবাদ। তাই বাল্মীকি এটা হবে, রসিকার হবে। এরপর হচ্ছে দেখো এই যে এটা রসিকার, তারপর দীর্ঘিকার হবে, তারপর রসিকার হবে। বাল্মীকিতে আমি আরেকবার লিখছি, এখানে দেখো প্রথমে এখানে এই যে লয়ময় দীর্ঘি, তারপর কয়রসি হবে। ব্যুৎপত্তি বানানটা দেখো, আগে জ ফলা দিবে, ব্যুৎপত্তি বয়রস্য দিয়ে জ ফলা, তারপর খণ্ডতা, এরপর হচ্ছে পত্তি হবে, ব্যুৎপত্তি এইটা হবে। শারীরিক, সারি, তারপরে কি হবে? রিক হবে, দীর্ঘিকা, তারপর হচ্ছে রস্যিকার। সংবর্ধনা হবে না, এটা কি হবে? সংবর্ধনা, সং, তারপরে কি হবে? বর্ধনা, সংবর্ধনা, এটা হবে কি হবে? সংবর্ধনা। ক্লিয়ার এই অংশটুকু? সংবর্ধনা। পরের প্রশ্নগুলো দেখো, আর এখানে সঠিক উত্তর হবে খ। কোন বাক্যটি সঠিক? বলা হয়েছে কোন বাক্যটি সঠিক? কাদিয়া চক্ষু আরক্তি হয়েছে নাকি কাদিয়া চক্ষু আরক্ত হয়েছে, কোনটা হবে বলো? এরপরে দেখো সাহিত্য শাসন বানান কি হবে?
এগুলো ভুল আছে, তোমরা সঠিক করে লেখো কোনটা হবে। সাহিত্য শাসন, এরপর যদি বলা হয় শুশ্রূষা, শুশ্রূষা হবে, সেটা এখানে ভুল আছে, আমি ভুল লিখেছি, তোমরা সঠিক করে লেখো। তারপরে যদি বলা হয় ধরন বানান, অনেকে ধরন বানান কিন্তু এটা লেখে, কিন্তু ধরন বানান এটা কিন্তু হবে না। দুর্নীতি, দুর্নীতি বানানে দুর্নীতি করা যাবে না। তারপরে দেখো এখানে হতে পারে রূপালী, সাহিত্য শাসন বানান আছে, সাহিত্য শাসন বানান কিন্তু এটা গুরুত্বপূর্ণ বানান, এবং এখানে ভুল আছে, তাহলে সঠিক কোনটা হবে সেটা তোমরা লিখে আমাকে দাও। দেখি কি আগে উত্তর করেছে। এই যে সাবরিনা, তুমি সাহিত্য শাসন লিখেছো ঠিক আছে, কিন্তু ভুল হয়েছে এই যে। তবে ইসরাত জাহান উর্মি, উর্মি তোমারও ভুল হয়েছে। এমএসসি সুমাইয়া খাতুন, তুমি এই যে সবগুলো সাহিত্য শাসন ভুল লিখছো। এখন পর্যন্ত একজনের সঠিক উত্তর পাওয়া যায়নি। প্রথমে তো শয়বাই হবে, কি হবে বলো তো? শয়বাই প্রথমে হবে, অন্তঃস্থ, তারপর তয় তয়, তারপর শাসন। এই যে এটা একটু মনে রাখবা, স্বায়ত্ত শাসন এটা। এরপরে দেখো শুশ্রূষা বলা হয়, সু, তারপর হচ্ছে শুশ্রূষা, এই যে সেবা যত্ন, এটা হবে শুশ্রূষা। এটা ঠিক করে নাও তোমরা। এরপরে দেখো রূপালী বানান, এই ক্ষেত্রে আমরা জানি শব্দের শেষে যদি আলি যুক্ত হয়, আলি যুক্ত হলে সেখানে কি হবে বলতো? রসিকার হবে। যেমন সোনালী, মিতালি, রূপালী, গীতালি, হেয়ালি। সোনালী, রূপালী, মিতালি, হিয়ালি, গীতালি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখানে দুইটা বিষয় মনে রাখবে, যদি এই আলি দ্বারা রং বোঝায়, রং বোঝালে সেখানে কি হবে? আমরা রসিকার দিব। আর রং যদি না বোঝায়, রং যদি না বোঝায়, সেক্ষেত্রে আমরা কি দিব বলতো? দীর্ঘিকার দিব। যেমন এই রূপালী, আমরা বলি না রূপালী ইলিশ বলা হয়, সোনালী কি বলা হয়? পাটের সোনালী আঁশ। তাহলে এই যে যেটা তার রং বোঝায়, সেক্ষেত্রে আমরা রসিকার দিব। কিন্তু অনেক সময় দেখবা, অনেক সময় না, সব জায়গায় দেখবা তোমরা সোনালী ব্যাংক, এই সোনালী ব্যাংক বানানে কি হবে বলতো? এই দীর্ঘিকার আছে, কারণ এটা দ্বারা রং বোঝায় না। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো দ্বারা রং বোঝায় না, সেজন্য এখানে আমরা দীর্ঘিকার ব্যবহার করব। আর এটা দ্বারা রং বোঝায়, সেক্ষেত্রে সোনালী, রূপালী, মিতালি, হিয়ালি, গীতালি রসিকার হবে। আর ধরন বানানে এখানে দেখো, আমরা জানি সাধারণত র এর পর মূর্ধন্য বসে, কিন্তু ধরন বানানে এখানে কি হবে? দন্তান্ন হবে। কিন্তু বলা হতো ধারণ বানান কি, তখন মূর্ধন্য ঠিক ছিল, কিন্তু ধরনে এখানে দন্তান্ন হবে। আর দুর্নীতি দেখো, দুর্নীতি, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না। তাহলে দেখো এখানে কি হবে? দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, ত্রিনয়ন, সর্বনাম। এখান থেকে একটা প্রশ্ন পাবা তোমরা, সেটা কি কি দেখো? দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, সর্বনাম, তারপরে সেখানে হতে পারে ত্রিনয়ন, এখানে মধ্যাহ্ন না বসে দন্তান্ন না বসবে। আরিফিন সূর্য ধন্যবাদ। ধারণ, ধরন দুইটা লিখেছো সঠিকভাবে। পরের প্রশ্নটি বলো, কোনটি শুদ্ধ বানান? এই বানানটা গুরুত্বপূর্ণ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি বলো? নিশিথিনী বানান শুদ্ধ কোনটি? নিশিথিনী বানান শুদ্ধ কোনটি বলো? আজকের ক্লাসটি থেকে 4 থেকে 5 মার্ক কমন পাবা। এরপর হচ্ছে অপরিচিত একবার বিস্তারিত পড়াবো, তারপর ফেব্রুয়ারি 1969। এরপর আরো কয়েকটি বানান দিচ্ছে, দেখো পুরস্কার বানান লিখবে, পুরস্কার, এটা ভুল আছে, তোমরা সঠিক করে লেখো। এরপর কর্নেল বানান, কর্নেল। তারপর দেখো যদি বলা হয় শিরচ্ছেদ, এটা অলরেডি এসে গেছে, তারপরে গুরুত্বপূর্ণ শিরচ্ছেদ। তারপরে যদি বলা হয় লজ্জাস্কর, লজ্জাস্কর।
তারপর যদি বলে নূপুর, এই যে এই বানানগুলো ভুল আছে তোমরা শুদ্ধ করে লেখো, যদিও আমি লিখে দিব পরে। আর নিশিথিনী দেখো প্রথমে রস্যই রসিকার হবে, দীর্ঘিকার রসিকার, আবার কি হবে দীর্ঘিকার হবে। নিশিথিনী কোথায় আছে দেখো তো, এটা এই নিশিথিনী বানানটা কোথায় আছে, কত নম্বর অপশনে? ঘ নম্বর অপশনে আছে দেখো নিশিথিনী। প্রথমে রসিকার হবে, রসিকার, এরপর দীর্ঘিকার হবে, আবার রসিকার হবে, তারপর দীর্ঘিকার, নিশিথিনী। ঘ নম্বর সঠিক উত্তর। তার পাশাপাশি যেন পুরস্কার বানান আছে, কর্নেল আছে, শিরচ্ছেদ, লজ্জাস্কর, নূপুর, সবগুলোই ভুল আছে। সাফিয়া, সাফিয়া সুলতানা মুক্তা, শিরচ্ছেদ, ধন্যবাদ তোমাকে, তুমি জানিয়েছো, হয়েছে তোমার। রাজু চন্দ্র, তোমার হয়েছে লজ্জাকর। নাজনীন ইয়াসমিন, তোমার হয়নি, লজ্জাস্কর হয় না, শব্দটি হবে লজ্জাকর, কর থাকে এখানে, আমি দন্ত স দিয়েছি, অনেক সময় পরীক্ষায় তোমাদের থাকবে মধ্যম সই কর, এটা ভুল। এক্ষেত্রে মনে রাখবা, এই যে সাধারণ নিয়ম অনুযায়ী রস্বীকারের পর মূর্ধন্য ষ বসে, পরি আছে একটা, বহি আছে একটা, আবি আছে একটা, এই যে পরি বহি আবির পর সাধারণত এখানে কি হবে মূর্ধন্য ষ হবে, রস্বইকারের পরে মূর্ধন্য ষ বসে। যেমন পরি থেকে হবে পরিষ্কার, বহি থেকে হবে বহিষ্কার, আবি থেকে হবে আবিষ্কার। কিন্তু এই পুরস্কার বানানে এখানে মূর্ধন্য ষ দিয়েছি, সেটা কিন্তু ভুল, কারণ পুরস্কার বানানে কি হবে বলতো, দন্ত স হবে, পুরস্কার বানানে কি হবে, দন্ত স হবে। এরপর কর্নেল বানান দেখো, আমরা সাধারণ নিয়ম অনুযায়ী যদি যাই, কর্নেল বানানে রেফের পর মূর্ধন্য না হওয়ার কথা, সেটাই আছে, কিন্তু এটা হবে না। কর্নেল বানানে কি হবে, কর্নেল বানানে দন্তান্ন হবে, কর্নেল, কর্নেল। এরপর হতে পারে দেখো ডায়মন্ড, ডায়মন্ড, আর একটা হচ্ছে গ্রিন, আর একটা কি বলতো, যে গ্রিন হাউসের আমরা যে গ্রিন লিখি, এই ক্ষেত্রে কি হবে বলতো, এই যে ব্যতিক্রম গুলো, আর ব্যতিক্রম গুলো পরীক্ষায় বেশি এসে থাকে। শিরচ্ছেদ বানান অলরেডি জবিতে এসেছে, শিরচ্ছেদ। এরপর লজ্জা কর হয় না, দন্ত স বাদ যাবে, লজ্জা কর হবে। নূপুর বানান প্রথমে দীর্ঘকার হবে, তারপর হচ্ছে রস্যকার। রানী জানিয়েছে, ধন্যবাদ তোমাকে। তাহলে এখানে দীর্ঘকার হবে আর এখানে রস্যকার হবে, নূপুর। এরপরে দেখো নিশিদিনী, তো আগেই বলেছি, ঘ নম্বর হবে এখানে। তারপরের বানানটা দেখো, এটা আমরা আলোচনা করব না, আমরা এরপরে দেখো অপরিচিতা। অপরিচিতা থেকে আমাদের বেসিক টু অ্যাডভান্স আমরা আজকে আলোচনা করব, বেসিক টু অ্যাডভান্স, কারণ প্রথম পত্র থেকে ইউজ পরিমাণ প্রশ্ন থাকবে। এবং আরেকটা তোমাদের বলেছিলাম সাজেশনে, যে কবি সাহিত্যিকদের যে সাহিত্যকর্ম, সেখান থেকে প্রশ্ন আসবে। তোমরা আমাকে একটু জানাও, অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা, একটু ঝটপট জানাও। কবি পরিচিতি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে উপন্যাসগুলো আছে আমাদেরকে জানতে হবে, উপন্যাসগুলো থেকে প্রশ্ন আসবে। এখানে দেখো আছে তোমার শেষের কবিতা আছে, তোমার কি আছে, শেষের কবিতা। তারপরে দেখো আছে ঘরে বাইরে, ঘরে বাইরে, এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব, কি হবে বলতো, অলোক দ্বন্দ্ব। তারপরে দেখো চতুরঙ্গ আছে, কি আছে, চতুরঙ্গ। মালঞ্চ আছে, এগুলো সাধারণত। তারপরে দুই বোন আছে, চার অধ্যায় আছে, নৌকাডুবি, এগুলো সব কি হবে, রবি ঠাকুরের উপন্যাস। তাহলে দেখো তার জন্ম হচ্ছে 1861 এবং মৃত্যু 1941। সাধারণত এই যে বাংলা সনগুলো বেশি আসে, 1268, আর মৃত্যুবরণ করে 1348 বঙ্গাব্দে, 1348 বঙ্গাব্দে। হ্যাঁ, উত্তম পুরুষের জবানিতে লেখা। তোমরা আমাকে আর একটা প্রশ্ন তোমাদেরকে যদি বলি, তোমরা বলো যে অপরিচিত গল্পে কার প্রভাব বেশি ছিল, কার প্রভাব বেশি ছিল? এরপরে দেখো অপরিচিত, এখানে দেখো আমাদের কবি পরিচিতি থেকে যে অংশগুলো জানতে হবে, সেটা হচ্ছে রবি ঠাকুরের পেশা হিসেবে, বা এই ধরনের প্রশ্ন একটা দিতেই পারে, যে নিচের কোনটি রবি ঠাকুরের পেশার মধ্যে ছিল না, বা এই ধরনের প্রশ্ন। তিনি ছিল কবি, ছিল উপন্যাসিক, ছিল নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, গল্পকার ছিল। তোমরা আমাকে জানাও, রবি ঠাকুরের তোমার হচ্ছে ছোট গল্প রচনা স্বর্ণযুগ বলা হয় কোন স্থানে, বা কোন স্থানে থাকাকালীন তার হচ্ছে ছোট গল্পর স্বর্ণযুগ রচিত হয়েছিল, সেটা একটু জানাও। এমনি জাহিদ, ধন্যবাদ, মামা বলেছ। এরপর প্রথম প্রকাশিত হচ্ছে সাধনা, যেটা হচ্ছে 1894 সালে প্রকাশিত হয়। সাধনা পত্রিকার প্রথম সম্পাদক কি ছিল, সুধীন্দ্রনাথ ঠাকুর। কে ছিল, সুধীন্দ্রনাথ ঠাকুর।
তার আরো কিছু সম্পাদিত পত্রিকা ছিল, কি দাও, সাধনা। তাহলে প্রশ্নটি এমন আসতে পারে, সাধনা পত্রিকার সাথে কার সম্পর্ক আছে? এবং প্রশ্ন এটা আসে দেখো ভারতী, বঙ্গদর্শন, এটা গুরুত্বপূর্ণ বেশি, বঙ্গদর্শন পত্রিকা, তত্ত্ববোধনী, এগুলো। তার প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, যেটা 15 বছর বয়সে প্রকাশিত হয়। বনফুল, যেটা 15 বছর বয়সে প্রকাশিত হয়। হ্যাঁ ধন্যবাদ আরেফিন সূর্য। কুষ্টিয়ার শিলাইদয়ে হবে, কি হবে? কুষ্টিয়ার শিলাইদয়ে। এরপর দেখো তার প্রকাশিত প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। আর এটা প্রত্যেকে একটু কমেন্টে লেখো। প্রথম প্রকাশিত ছোট গল্প, হচ্ছে শেষ হয়েও হইল না শেষ। এটা হচ্ছে স্বর্ণযুগ ছিল কুষ্টিয়া শিলাইদহ অবস্থাকালীন সময়কাল। তাহলে ভিখারিনী এটা হচ্ছে তার প্রথম প্রকাশিত ছোট গল্প। নাটক হচ্ছে বাল্মীকি, এবং এই বাল্মীকি বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে, দীর্ঘিকার হবে তারপর অস্বীকার, এখানে একটু মিস্টেক ছিল। ছোট গল্পের জনক বলো, ছোট ছোট গল্পের জনক বলা হয় কাকে? ছোট গল্পের জনক। এর পাশাপাশি দেখো এখানে আরো কিছু তথ্য আছে, সেটা হচ্ছে শ্রেষ্ঠ কাব্য সংকলন সঞ্চয়িতা। আর বলতো সঞ্চিতা কার কাব্য সংকলন? সঞ্চিতা। সঞ্চয়িতা যদি হচ্ছে রবি ঠাকুরের কাব্য সংকলন হয়ে থাকে, তাহলে সঞ্চিতা কার কাব্য সংকলন? এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখানে আমি হচ্ছে 100% দিয়ে রাখছি। সর্বশেষ গল্প কি ছিল? মুসলমানের গল্প। তারপরে দেখো তোমার জাবির বি ইউনিটে একটা এসেছে, রবি ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়? বলো কোনটা হবে? যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা, সাস্ট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় নার্সিং। শেষ মুহূর্তে 3000 প্রশ্ন ব্যাখ্যা সহকারে প্রতিটা সাবজেক্ট পড়ানো হবে আমাদের পেজে। তুমি আর্থিকভাবে সমস্যাগ্রস্ত হও, সমস্যা নাই, তুমি জাস্ট একটা নক দিবে যে ভাই আমার সমস্যা আছে, আমি এতটুকু দিয়ে ভর্তি হতে চাই শেষ পর্যন্ত, ইনশাল্লাহ তোমাকে আজকের দিনে শুধুমাত্র আমার একটু রেফারেন্স দিবে যে ভাইয়ের স্টুডেন্ট ছিলাম আমি, তোমাকে ভর্তি নেওয়া হবে এবং পরীক্ষা দিতে পারবে। প্রত্যেকটা এভাবে ধরে ধরে পড়াবো, যেটা পড়াবো সেদিন সেটা পরীক্ষা দিবে। হ্যাঁ ধন্যবাদ সঙ্গীত সরকার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এই যে আরিফিন সূর্য, তুমি কোথা থেকে ক্লাস করছো একটু জানিয়ে দিও। সঞ্চয়িতা রবি ঠাকুর, আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখানে উপন্যাসগুলো, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবে মাস্ট, এখানে 3 স্টার দিয়ে রাখছি। প্রশ্ন কমন আসলে না এখান থেকে এই যে এসএস নিয়ে ছেড়ে দিব। তাহলে এখানে দেখো চোখের বালি, গোড়া, চতুরঙ্গ। এই চতুরঙ্গ হচ্ছে দেখো যে বলে মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? যোগাযোগ এসেছিল জাবিতে। শেষের কবিতা এটা বেশি এসে থাকে, 3 স্টার দিয়ে রাখলাম। ঘরে বাইরে দেখো যেখানে বিভক্তি লোপ পায় না সেটা কি হয়? অলুক দ্বন্দ্ব হয়। কি হয়? অলুক দ্বন্দ্ব। তারপরে নাটক দেখো, নাটক থেকে গুরুত্বপূর্ণ পড়বা ডাকঘর, আর হচ্ছে রক্ত করবী। রক্ত করবী এটা হচ্ছে জুথি আক্তার। পেজে কি সব ক্লাস হবে? হ্যাঁ সব ক্লাস পাবে, এই পেজে সব ক্লাস পাবে। ইংরেজি তোমাদের বেসিক টু অ্যাডভান্স শেখানো হচ্ছে। বাংলা তো আমি এই যে ধরে ধরে পড়াচ্ছি, এর বাইরে থেকে প্রশ্ন হবে না। তোমার শেষ মুহূর্তে আমরা ফ্রিতেই পড়াতাম, জাস্ট নামমাত্র ফ্রিতে তোমাদের হচ্ছে প্রতিটা সাবজেক্টের 20টা করে ক্লাস এবং 3000 প্রশ্ন সলভ করা হবে, এর ভিতর থেকে কমন পাবা। এরপরে দেখো এই যে সংখ্যাবাচক তথ্য থেকে একটা প্রশ্ন থাকবে তোমাদের। এই সংখ্যাবাচক তথ্য থেকে একটা প্রশ্ন থাকবে, এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। অনুপমের বর্তমান বয়স কত? 27। তাহলে বিয়ের সময় তার বয়স কত ছিল? যেখানে দেওয়াই আছে দেখো, শম্ভুনাথ সেনের বয়স কত? 40 বছর। তবে শম্ভুনাথ অনুপমকে দেখে কবে? বিয়ের 3 দিন আগে। কয়দিন আগে দেখে? বিয়ের 3 দিন আগে দেখেছিল। রেলে কল্যাণীর সাথে মেয়ে ছিল কয়টা? 2-3টা। এইভাবে তোমাদের প্রশ্ন আসবে। তারপরে বলতো স্টেশনে কি ফেলে এসেছিল? চানামুট ফেলে এসেছিল নাকি ক্যামেরা নাকি চশমা ফেলে এসেছিল একটু জানাও। বিয়ের সময় বর কনের বয়সের ব্যবধান ছিল কত বছর? 8 বছর। এই 8 বছরে কোনো যায় আসে না। সাধারণত তোমরা যখন বিয়ে করবা না, এই যে তোমাদের ভাইয়া কোর্স ফি কত? নাজনীন ইয়াসমিন, তুমি পেজে নক করবা, নক করে বলবা আমি জয় ভাইয়ের স্টুডেন্ট, আমার জন্য একটু ডিসকাউন্ট দিন। হ্যাঁ দিবে। ক্যামেরা ধন্যবাদ। যখন বিয়ে করবা না তখন হচ্ছে তোমাদের এই যে ছেলে এবং মেয়ের হচ্ছে বয়সের পার্থক্য
কম পক্ষে হচ্ছে 2 থেকে 3 বছর রাখবা, মানে তোমাদের নিজেদের মধ্যে। সেম ইয়ারে ওইভাবে ভালোভাবে মানে বোঝাপড়া হয় না। তুমি একটা ধমক দিবে, তোমাকে ধমক দিয়ে মেয়েটা বসিয়ে রাখবে, এটা যেন না হয়, সেক্ষেত্রে একটু ব্যবধান রাখবা। তোমরা একটু কমেন্ট করো তো যে সেম ইয়ারে আমার দেখা পর্যন্ত, মানে আমারও তো ফ্রেন্ড সার্কেল আছে সেম ইয়ারে তাদের ওইভাবে শেষ পর্যন্ত তারা যেতে পারেনি, দুই একটা এক্সেপশন ইজ নট এক্সাম্পল। এবং আমিও এটা করছি যে হচ্ছে না, আর কিছু বললাম না, তোমরা কমেন্টে জানিয়ে দাও যে হচ্ছে ক্যামেরা তো সেটা জানিয়েছো, ধন্যবাদ। তাহলে একটু ব্যবধান রাখবা তোমাদের মধ্যে, মানে বিয়ের সময় অন্তত বয়সের পার্থক্য যেন একটু থাকে। যেমন তাদের মধ্যে ছিল দেখো 8 বছর, যদিও তাদের বিয়ে হয়নি শেষ পর্যন্ত। শব্দার্থ টিকা থেকে দেখো আমাদের কোনগুলো পড়তে হবে, শব্দার্থ টিকা থেকে আমাদের কোন বিষয়গুলো পড়তে হবে। অন্নপূর্ণা, দেবী দুর্গা, গজানন এটা গণেশকে বুঝিয়েছে। ফল্গু এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখছে। এই ফল্গু নদীর একটা বৈশিষ্ট্য ছিল, ফল্গু নদীর বৈশিষ্ট্য কি দেখো, উপরে থাকবে বালুর স্তর, উপরে কি থাকবে, বালুর স্তর থাকবে, কিন্তু নিচে হচ্ছে পানি প্রবহমান থাকবে, স্রোত প্রবহমান থাকবে। বোঝা গেছে? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী, অন্তঃসলিলা নদী এটা কি বলতো, উপরে বালু স্তর থাকবে কিন্তু নিচে স্রোত, নদী পানিটা প্রবহমান থাকবে। অন্তপুর, অন্তর্মহল, গুরগুরি হচ্ছে আলবেলা। যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে তাকে কি বলা হয়, স্বয়ংবরা। যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ভাইয়া আমরা বুঝে ফেলছি ভাইয়া, আপনার আপনার কি বলেন, না না আমার কিছু না, পরে বলবো। এরপরে যে দেখো আমি এখানে অপরিচিতা, এই ক্লাসটি একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য তো প্রযোজ্য, সেক্ষেত্রে দেখবে মূল ভাব থেকে তোমাদের যে অপশন গুলো আছে, আমি জোর গলায় বলছি তোমাদের এই মূল ভাব থেকে তোমাদের অপশনে কিন্তু সেট করা হবে। সেক্ষেত্রে দেখো অপরিচিতা, অপরিচিত গল্পটি মূলত মানসিকভাবে ভেঙে পড়া ব্যক্তিত্বহীন যুবকের প্রেমা অনুভূতির গল্প, প্রেম অনুভূতির গল্প। তাহলে দেখো এই লাইনটা উঠিয়ে দিয়ে, ভাইয়া কত বছর ডিস্টেন্স, পরে এখনো হয়নি। দেখো এই গল্পে অপরিচিতা মানুষের প্রতি প্রেমময় হৃদয়ের ব্যাকুলতার প্রকাশ ঘটেছে। এটা প্রকাশ হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে একটু কমেন্টে জানাও। এবং দেখো প্রেম অনুভূতি এখানে আছে। আর বিলাসী, তোমাদের বিলাসী থেকে গত বছর একটা প্রশ্ন এসেছে, বিলাসী গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে কোনটি সঠিক। সেক্ষেত্রে মনে রাখবা দুই মানব মানবীর, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা, এটা হচ্ছে বিলাসীতে। কিসে প্রকাশ পেয়েছে বলতো, বিলাসীতে। বিলাসী বানানটা গুরুত্বপূর্ণ। প্রকাশ এটা বানানের উচ্চারণ কি হবে। তারপরে দেখো গল্পের কল্যাণী, পুরো গল্প জুড়ে নায়ক অনুপমের কাছে অপরিচিতায় রয়ে যায়। অনুপম মানসিক ভাবে অনেক উপলব্ধি, উপলব্ধি বানানটা গুরুত্বপূর্ণ, ব এবং ধ, এখানে যুক্তবর্ণ আছে, ব আছে আর কি আছে, ধ আছে। করার পরও শেষ পর্যন্ত কল্যাণীকে জয় করতে পারলো না। তাহলে প্রশ্নটা এমন আসতে পারে, দেখো জয়ের প্রকৃতি প্রত্যয় কি, এইভাবে ভেঙে ভেঙে ভাই তোমাদের পড়াবে না কেউ। কারণ হচ্ছে আমিও তো দেখি পেজে জাস্ট এসে একটা 1 মিনিট পড়িয়ে বিজ্ঞাপন করে চলে যায়, এতভাবে ভেঙে ভেঙে তোমাদের কেউ পড়াবে না, এতটুকু হলপ করে আমি বলছি। তাহলে জয় দেখো আমি পড়াচ্ছি এখানে অপরিচিত, তার মধ্যে মূল ভাব, তারপরে উচ্চারণ, তারপরে প্রকৃতি প্রত্যয়, কত ভাবে পড়া যায়। তাহলে জয়ের প্রকৃতি প্রত্যয় দেখো প্রথমে কি হবে, জি হবে, কি হবে, জি। এবং এখানে দেখো ধাতু চিহ্নটা দিবা, আর শেষে অয় থাকলে সেখানে অল হয়, কি হয়, জি যোগ অল হয় বা অ। এখানে অপরিচিতা গল্পে অনুপমের মতো একজন শিক্ষিত অথচ ব্যক্তিত্বহীন পুরুষের কাপুরুষোচিত আচরণ, লোভী মামার অশোভনীয় আচরণ এ গল্পে 19 ও 20 শতকের বাঙালি সমাজকে প্রতিফলিত করছে। গল্পের আখ্যানে শম্ভুনাথ সেন ও মেয়ে কল্যাণীর বিয়ে প্রত্যাখ্যান 20 শতকে নারীর নবজাগরণের ইঙ্গিত বহন করেছে। কি হয়েছে, নবজাগরণের ইঙ্গিত বহন করেছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? ক্লিয়ার এটা? এরপর দেখো অপরিচিতা, এখানে আরো যে বিষয়গুলো ফুটে উঠেছে এগুলো অপশন হিসেবে তোমাদের থাকতে পারে। পণ প্রথার অভিশাপ, কি হবে, পণ প্রথার অভিশাপ। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন ছিল যে এখানে কোনটি ফুটে উঠেছে, তোমাদের পাঠ পরিচিতি অংশে ছিল নতুন নারীর আগমন, এই ধরনের প্রশ্ন ছিল কিন্তু।
আপনার মতো ভালো কেউ পড়ায় না। তারপরে দেখো ভাই বেশ ধন্যবাদ তোমাদেরকে। আমার আজকে পরীক্ষা ছিল, আমার হাত নাড়াতে পারছি না, 4 ঘন্টা লিখে তোমাদের ক্লাস নিচ্ছে, যাতে তোমরা দিশেহারা না হও, যাতে তোমরা আত্মবিশ্বাসের সহিত ভালো কিছু করতে পারো। আর নাজনীন, তুমি তো বলেছিল কোর্স ফি কত, আমাদের পেজে নক দিয়ে রাখো, পেয়ে যাবে তথ্য। যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, পুরুষের পাশাপাশি নারীর অবস্থান ও কৃতিত্ব। এই কৃতিত্ব বানানটা গুরুত্বপূর্ণ। দেখো কৃতি যদি বলা হয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সেক্ষেত্রে কৃতি বানান এখানে ঠিক আছে, কিন্তু যখনই এখানে তয়বা ফলা যুক্ত হবে, এখানে কিন্তু দীর্ঘিকার হবে না, এখানে কি হবে বলতো, রসিকার হবে। বিয়েতে যৌতুক প্রথা ও বর পক্ষের অমানবিক আচরণ। যৌতুক প্রথাও কি, পণ প্রথা, জাহিদ, যৌতুক প্রথা, যৌতুক, পণ, যৌতুক, এটা উপঢৌকন বলা হয়, যেটা মানে সহজ বলে না যে আমি যৌতুক নেব না, উপঢৌকন নিব, মানে যৌতুক বলতে তার মানে লজ্জা করে, একই সমার্থক শব্দ থেকে গঠিত এগুলো। জিলানি ভাইয়ের ক্লাসগুলো অনেক ভালো লাগে, আমি কখনো ভাইয়ের ক্লাস মিস দিই না। বৈশাখী চৌধুরী, তুমি অনেক ভালো মেধাবী শিক্ষার্থী, ভালো কিছু করবো এবার। এরপরে দেখো আরো কিছু তথ্যগুলো আমাদের পড়তে হবে কবি পরিচিতি থেকে। তিনি প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা রবি ঠাকুর এবং ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। 16 বছর বয়সে, কত বছর বয়সে, 16 বছর বয়সে 1284 বঙ্গাব্দে ভিখারিণী রচনা করেন। তার সর্বশেষ গল্প কি ছিল বলতো, মুসলমানের গল্প। কাব্য হচ্ছে সোনার তরী, কাব্য কি ছিল, সোনার তরী। কবিতারা এত লেট করছো কেন? এরপরে দেখো ভিতরকার তথ্য থেকে কিছু প্রশ্ন আমি রেখেছি। অপরিচিত গল্পের নায়ক, নায়কের সন্ধি বিচ্ছেদ কি, একটু কমেন্টে জানাও। নায়ক অনুপমের বর্তমান বয়স 27। তারপরে দেখো যখন বিয়ের কথা হয়েছিল তখন বয়স ছিল 23। অনুপমের বাবা কি ছিল, পেশায় ছিল হচ্ছে উকিল। অপরিচিত গল্পের নায়িকা কল্যাণীর বর্তমান বয়স কত এবং বিয়ের সময় কত ছিল, এটা আসতে পারে। অনুপমের বিয়ের ঘটক কে ছিল, হরিশ। আসর জমাতে অদ্বিতীয় কে ছিল, প্রশ্নটা এমনও আসতে পারে। এবং তারপরে দেখো কল্যাণীকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়েছিল, অনুপমের পিস্তুত ভাই বিনোদাকে। কাকে, বিনোদাকে পাঠানো হয়েছিল আশীর্বাদ করতে। আর এখানে দেখো অনুপমের বিয়ের ঘটক ছিল হচ্ছে হরিশ ছিল, কে ছিল, হরিশ। হাসিফ খান সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। খুবই আনুগত্য একজন শিক্ষার্থী সে ছিল, যাত্রাবাড়ির। তারপরে বরিশালের নায়ক সে। অনুপমের আশীর্বাদ করেছিল 3 দিন পূর্বে। অনুপমের অভিভাবক হলো তার মা ও মামা, এবং মামার প্রভাব প্রতিপত্তি বেশি ছিল। ধনুক ভাঙা পণ বলতে কি বোঝানো হয়েছে, প্রতিজ্ঞাকে বোঝানো হয়েছে। তারপর উল্লেখিত বরের হারটা কেমন ছিল, মহার্ঘ ছিল, কি ছিল, মহার্ঘ ছিল। নৈযোগ অক হবে। সৃজন মজুমদার, অভি ধন্যবাদ তোমাকে। নৈযোগ অক, তাহলে বলতো গায়কের সন্ধি বিচ্ছেদ কি, গায়ক। তারপর লবণের সন্ধি বিচ্ছেদ কি, লবণ। তারপর যদি বলা হয় তন্নি, তন্নি এর সন্ধি বিচ্ছেদ কি, এগুলো একটু জানাও। সঠিক উত্তর কি হবে, ঝটপট জানিয়ে দাও। গায়ক, লবণ, তন্নি। গৈযোগ অক, সাবরিনা ধন্যবাদ। ইসরাত তোমাকে ধন্যবাদ। লোযোগ অন হবে। আর তনি দেখো ব ফলা থাকলে, ব ফলা থাকলে সেখানে কি হয় জানো, নিয়মটা দেখো, ব ফলা থাকলে সেখানে রস্যকার হয়, তাহলে এখানে কি হবে বলতো, তনু হবে। কি হবে, তনু। আর এই যে দীর্ঘিকার আছে না, যে কার আছে সেটা আমরা বর্ণে লিখে দেবো, তাহলে এখানে কি হবে বলতো, দীর্ঘই হবে। এরপরে যদি বলা হয় দেখো অন্বেষণ, অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কি, অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কি, একটু জানাও। তারপর হতে পারে দেখো স্বাগত, স্বাগত এর সন্ধি বিচ্ছেদ কি, স্বাগত এর সন্ধি বিচ্ছেদ কি, ঝটপট জানাও এগুলো কি হবে। তামান্না ইসলাম ফারিয়া ধন্যবাদ। নাসরিন আক্তার, তনুযোগ দীর্ঘ জানিয়েছো। স্বাগত দেখো, এই যে বললাম না, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে ব ফলা থাকলে ব ফলা উঠিয়ে দিয়ে সেখানে কি হবে, রস্যকার দিবে, তাহলে এখানে সু হবে। কি হবে, সু। ব ফলা উঠে গেছে। আর বাকি থাকে কি দেখো, এই যে গত থাকে, তাহলে আমরা গত আগে লিখি। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যে কারটা থাকবে সেই কার আমরা বর্ণে লিখবো, তাহলে এখানে কোন কার আছে দেখো, আকার, এই জন্য এখানে কি হবে, আ হবে। সূর্য কাগত। ঠিক তেমনি ভাবে অন্বেষণের সন্ধি বিচ্ছেদ কি, নিজেরা জানাও। অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কি, এই যে ইসরাত ধন্যবাদ তোমাকে। অনু, তাহলে এই যে ব ফলা উঠিয়ে দিয়ে আমরা এখানে কি লিখবো, অনু লিখবো। কি লিখবো, অনু। আর বাকি থাকে কি, মদন, শয় নাই, হ্যাঁ লিখলাম আগে,
ওজন সয় নয়। আর যে কার থাকে সেটা আমরা বর্ণে লিখবো, কোন কার আছে, এ কার, এই জন্য এখানে কি হবে, এ হবে, অনুযোগ এসন হবে, কি হবে, অনুযোগ এসন। এরপর আরেকটি বানান এসেছে, কোন বানানটি শুদ্ধ? সরীসৃপ বানান শুদ্ধ কোনটি বলো? সরীসৃপ বানান শুদ্ধ কোনটি? সরীসৃপ বানান শুদ্ধ কোনটি, ঝটপট জানাও। এর পাশাপাশি জানাবে মাদকাসক্ত, মাদকাসক্তি, এটা সঠিক আছে কিনা একটু জানাবা। মাদকাসক্তি। সরীসৃপ বানান দেখা গেলে তালবর্ষা যে দুইটা আছে সেটা তো আগে ভুল, আর এখানে দীর্ঘিকার হবে, তারপর হচ্ছে শ্রীপ হবে, সরীসৃপ যে রিকার আছে। আর মাদকাসক্তি, মাদক বানান এখানে ঠিক আছে, কিন্তু শক্তি বানান, এই শক্তি হচ্ছে কি হবে, পাওয়ার, এই পাওয়ার তো হবে না। মাদকাসক্তি মানে এখানে কি হবে, দন্তস্ব হবে, মাদকাসক্তি। তুমি আজকে মাদক গ্রহণ করলে, দ্বিতীয় দিন মাদক গ্রহণ করলে, কিন্তু তৃতীয় দিন মাদক তোমাকে গ্রহণ করবে, এজন্য এইগুলো থেকে বিরক্ত মানে বিরত থাকবে। কারণ মাদক একবার মাদক দেয় না কিছু, কিন্তু কেড়ে নেয় সবকিছু। এইখান থেকে, এই মাদক থেকে তোমরা সবাই বিরত থাকবা। আশা করি এখানে যারা ক্লাস করছে তারা তো এর সাথে ধারের কাছেও নাই তোমরা। এরপর শুদ্ধ বানান কোনটি? আমি সন্তোষ হলাম নাকি আমি সন্তুষ্ট হলাম, কোনটা হবে? তারপর প্রশ্নটা এমন আসতে পারে, দেখো তার পানিতে মৃত্যুবরণ হয়েছে, কারণ পানিতে মৃত্যুবরণ হয় না, কি হবে বলতো, সলিল সমাধি। কি হবে বলতো, সলিল সমাধি। পানিতে যদি কেউ মৃত্যুবরণ করে তখন তাকে কি বলা হয়, তার সলিল সমাধি হয়েছে। আর এখানে সঠিক উত্তর হবে আমি সন্তোষ হইলাম না, এখানে কি হবে, আমি সন্তুষ্ট হলাম। গ নম্বর সঠিক উত্তর হবে, এখানে দেখো 12 এর সঠিক উত্তর হবে গ, আমি সন্তুষ্ট হলাম। সন্তোষ না, সন্তোষ না, সন্তুষ্ট বানান এখানে ভুল আছে, তাহলে এখানে কি হবে, আমি সন্তুষ্ট হলাম। এবার এখান থেকে এই কোয়ালিটি আরেকটা প্রশ্ন আসতে পারে, তিনি মামলা মোকদ্দমায় সাক্ষী দিয়েছেন, এটা ঠিক আছে? তিনি এ মামলা মোকদ্দমায় সাক্ষী দিয়েছেন, এটা কি ঠিক আছে? সাক্ষী হবে নাকি সাক্ষ্য হবে, কোনটা হবে বলো? তিনি এই মামলা মোকদ্দমায় সাক্ষী দিয়েছেন। তাহলে দেখো এই তিনি হচ্ছে এই সাক্ষী, তাহলে পরবর্তীতে আমরা এই সাক্ষী ব্যবহার করব না, তখন আমরা কি বলবো, তিনি এই মামলা মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছেন। কি দিয়েছেন? সাক্ষ্য দিয়েছেন। পরের প্রশ্ন দেখো, কোনটি শুদ্ধ? আগে আমি আলোচনা করেছি এটা, তারপর আরেকবার বলো। তিনি মামলা মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছেন হবে। এরপরে দেখো কোন বানানটি শুদ্ধ? উপরোক্ত। তোমরা হচ্ছে দেখো ম্যাক্সিমাম 99% এই যে উপরোক্ত বানান এটা লেখে, কিন্তু এটা কিন্তু ভুল। উপরুক্ত হবে না, সেটা হবে উপরযুক্ত হবে। আগে হচ্ছে রেফ, তারপর হচ্ছে অন্তর্জ ব্যবহৃত হবে, উপরযুক্ত হবে। কি হবে? উপরযুক্ত। সাক্ষ্য বানান শূন্য অনুভূতি, সাক্ষ্য বানানটা ঠিক করে লেখো, ভুল হয়েছে। তাহলে এখানে দেখো উপরুক্ত হবে না, এটা ভুল, এখানে উপরযুক্ত হবে। কি হবে? উপরযুক্ত। পরের প্রশ্নটি দেখো, কোন বাক্যটি শুদ্ধ? ক্লিওপেট্র পরমা সুন্দরী ছিলেন, তারপর পরম সুন্দরী, পরমা, আর হচ্ছে পরম। তাহলে দেখো এখানে ক্লিওপট্রা, এখানে পরম সুন্দর, এটা কিন্তু আগের থেকে ভুল, পরমা হবে। সুন্দরী বানান এখানে ভুল আছে, তাহলে এটাও ভুল। এখানে পরম আছে, সুন্দরী আছে, তাহলে পরম এখানে হবে না, পরমা হবে। তাহলে ক্লিওপেট্র নামে কিছু আসে যায় না, এখানে দেখো ক্লিওপেট্র পরমা সুন্দরী ছিলেন, এটা হবে। অ্যাঞ্জেল রায় 13 গ জানিয়েছে, 14 হবে কি, এখানে দেখো পরমা, এই যে ক হবে। 15 নম্বর দেখো, এখানে বলা হয়েছে কোনটি শুদ্ধ বানান? আলস্যতা, আলস্য, নাকি হচ্ছে অলস্য, নাকি অলসতা, কোনটা হবে?
15। 15 এর সঠিক উত্তর কি হবে? এখানে দেখো আলস্যতা আছে, যেটা আগেই ভুল, বানান ভুল আছে এখানে। অলস্য নামে কোনো শব্দ নাই, আলস্য নাই, আলস্যতা নাই, তাহলে কোনটা হবে? গ হবে। সঠিক উত্তর কি হবে? আলস্য হবে। 15 এর সঠিক উত্তর গ। 16 নিজেরা বলো, সঠিক শব্দটি বের করো। চলাকালীন সময়, চলাকালের সময়। ওই যে বলে না, পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। সেক্ষেত্রে দেখো, এই যে পরীক্ষা চলাকালীন আর সময়ে একসঙ্গে ব্যবহার করা যাবে না। যদি আমরা করি সেক্ষেত্রে কি হবে বলতো? এই যে বাহুল্য দোষ বলা হয়, প্রয়োজনের অতিরিক্ত যখন আমরা বলবো তখন সেটা কি হবে? বাহুল্য দোষ হবে। সেক্ষেত্রে এখানে কি হবে বলতো? শুধুমাত্র যে শুধুমাত্র ব্যবহার করা যাবে না, কিন্তু শুধু এবং মাত্র আলাদা আলাদা এটা শব্দ। এখানে শুধু হবে চলাকালে হবে, চলাকালীন সময়ে আমরা ব্যবহার করতে পারবো না। 16 শুধু চলাকালে হবে। 16 খ। 17 এটা সব থেকে সহজ প্রশ্ন, আবিষ্কার বানান সঠিক কোনটা? 17 আবিষ্কার বানান সঠিক কোনটা বলো? আবিষ্কার সঠিক কোনটা ঝটপট জানাও। ওই যে আগেই বলেছিলাম, এখানে কি হবে? পরিবহী আবিতে মূর্ধন্য হবে, এখানে দন্ত আছে, ভুল, এখানে তো হবেই না। এরপর হচ্ছে দেখো না, আবিষ্কার হবে না, সঠিক উত্তর হবে গ হবে। কি হবে? গ হবে। এরপরে দেখো আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতা। বিস্তারিত পড়াবো এখান থেকে প্রশ্ন আসলে কমন পাবা। তারপরে একটু জানাও, হরিত শব্দের অর্থ কি? এই যে হরিত শব্দের অর্থ কি, ঝটপট জানাও। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, দেখো সেই ফুল আমাদের প্রাণ, এটা অলরেডি এসে গেছে। তারপরও সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখান থেকে আসতে পারে সেই ফুল, সেই ফুল আমাদের প্রাণ। সেই ফুল বলতে সাধারণ অর্থে কৃষ্ণচূড়াকে বুঝিয়েছে, কিন্তু তোমাকে বলবে কবিতায় সেই ফুল দ্বারা কি বোঝানো হয়েছে, সেক্ষেত্রে হবে কি? বাংলা ভাষা। কি হবে? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। তারপরে হৃদয়ের হরিত উপত্যকা বলা হয়, হরিত উপত্যকা। তাহলে দেখো, হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা সাধারণ অর্থ যদি বলে পাহাড় পর্বত, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে হবে পূর্ব বাংলা। আমাদের পূর্ব বাংলা হচ্ছে সুফলা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এই পূর্ব বাংলাকে কিন্তু বোঝানো হয়েছে। এই দুইটা প্রশ্ন কিন্তু একেবারে জাতীয় প্রশ্ন। এরপর কবিতার ভিতরকার তথ্য থেকে অপশনে থাকতে পারে এই মূলভাব অংশ থেকে, সেটা দেখো। ফেব্রুয়ারি 1969 কবিতা একটি দেশপ্রেম, গণজাগরণের ও সংগ্রামী চেতনাধর্মী কবিতা। ভাগ্য ভালো থাকলে এই যে এখানে যে তিনটা শব্দ আমি দিয়েছি, এই তিনটা শব্দ থেকে অপশনে তোমাদের থাকতে পারে, 100% দিয়ে রাখছি। দেশপ্রেম এটা হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে কমেন্টে জানাও। কবিতাটি 1969 গণ অভ্যুত্থানের, এবং এই প্রশ্নটা কিন্তু এসেছে, গণ অভ্যুত্থান কোন সমাস? গণের অভ্যুত্থান, এটা ষষ্ঠী তৎপুরুষ, রবায়ের সেটা কি ষষ্ঠী বিভক্তি। তারপরে দেখো এখানে বৈষম্য বিরোধী কোন সমাস? তৎপুরুষ সমাস। গণ অভ্যুত্থান, গণের অভ্যুত্থান, গদিচ্যুত মাইনাস বোঝাচ্ছে, ক্ষমতাচ্যুত, এটা হবে কি? তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ। আর গণ অভ্যুত্থান, গণের অভ্যুত্থান, এটা কি হবে? ষষ্ঠী। তাহলে দেখো, কবিতাটি 1969 গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত। এই কবিতায় দুইজন ভাষা শহীদের কথা বলা হয়েছে। কয়জন? দুইজন, সালাম আর কি বরকত, সালাম আর কি বরকত। আর এখানে আরো তিনজন শহীদ হয়েছিল 1969। এখানে ডক্টর শামসুজ্জোহা আছে, মতিউর আছে, আর একটা কি আছে? আসাদুজ্জামান। এইগুলো মনে রাখবা। আর দেশপ্রেম এটা বানান, এর উচ্চারণ কি হবে দেখো? দেশপ্রেম। কি হবে? যার সঙ্গে র ফলা থাকে সেই বর্ণটা দীপ্ত হয়, দীপ্ত মানে দই, তাহলে এখানে কি হবে বলতো? দেশব। আর যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হস্যিন্ন বসে, আর কি হবে দেখো তো? প্রেম হবে। কি হবে? দেশপ্রেম। এইভাবে খুঁটে খুঁটে তোমাদের কোনো প্ল্যাটফর্মে পড়াই না, যেটা তোমরা পাচ্ছ, এর জন্য একটু শুকরিয়া আদায় করবা। এবং এইভাবে প্রত্যেকটা প্রশ্ন 3000 প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়তে তোমরা হচ্ছে পেজে নক করবা। তোমরা একেবারে নাম মাত্র ফ্রিতে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। কবিতায় দেশ মাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে।
গদ্য ছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। তাহলে কোন ছন্দ? গদ্য ছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশ। তারপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতা ভিতরকার কিছু তথ্য আছে, গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য সফলতা এখানে ফুটে উঠেছে। বাঙালির একুশের চেতনা, এটা অপশন হিসেবে থাকতে পারে, বাঙালির একুশের চেতনা ফুটে উঠেছে। ভাষা আন্দোলনের চেতনা ও শহীদের স্মরণ, তোমরা স্মরণের উচ্চারণ কি হবে সেটা একটু লেখো এখানে। স্মরণ এটা তো বানান, এর উচ্চারণ কি হবে? ভাষা শহীদের আত্মত্যাগ ও সংগ্রামী চেতনা, অধিকার আদায়ে বাঙালির একাত্মতা ঘোষণা। যেমন একাত্মতা মানে কি? সবাই সম্মিলিত ভাবে অংশগ্রহণ করবে, এটা একাত্মতা বুঝিয়েছে। স্মরণ এটা বানানের উচ্চারণ কি হবে বলো? তারপর যদি বলে স্মৃতি, স্মৃতি এটা হচ্ছে বানানের উচ্চারণ কি হবে? তারপরে দেখো সুন্দর, এটা বানানের উচ্চারণ কি হবে জানাও, তিনটা। তাহলে এখানে দেখো উচ্চারণের ক্ষেত্রে আমি আগেও বলেছি, উচ্চারণ করার সময় যদি ছয়ের মতো উচ্চারণ হয় তাহলে দন্ত স বহাল থাকবে, অন্যথায় তালবস্য হবে। তাহলে আমরা যখন স্মরণ উচ্চারণ করি, এক উত্তর দিয়েছো কিন্তু একজন বাদে, কারণ হয়নি। আমরা যখন উচ্চারণ করি আমরা কখনো বলি যে স্মরণ করিস বন্ধু, তুই আমাকে স্মরণ করিস, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এটা তো আমরা বলি না, তাই না? তাহলে দেখো এখানে স্মরণ যখন উচ্চারণ করছি ছয়ের মতো হচ্ছে না, সেক্ষেত্রে এখানে স্বরটা হবে না, এখানে তালবস্য হবে। কি হবে? তালবস্য। আর মহাফলা থাকলে সেখানে চন্দ্রবিন্দু হয়, কি হয়? চন্দ্রবিন্দু। আর কি হবে? রণ, স্মরণ। এখানে মধ্যাহ্ন ন আছে, মধ্যাহ্ন ন হবে না, সেখানে কি হবে? দন্তান্ন হবে। আর এখানে হর্ষচিহ্ন, স্মরণ। ক্লিয়ার? এরপরে দেখো স্মৃতি, আমরা যখন স্মৃতি উচ্চারণ করি তখন ছয়ের মতো আমরা বলি স্মৃতি, এটা না, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে তালবস্য ব্যবহার করব। তাহলে দেখো এখানে এখানে হচ্ছে, সেক্ষেত্রে আমরা দন্তস্বয় বহাল থাকবে, স্মৃতি। আর মহাফলা যদি শুরুতে থাকে তার কোনো উচ্চারণ হয় না, তো মহাফলা থাকলে সেখানে কি হয়? চন্দ্রবিন্দু হয়। কি হয়? চন্দ্রবিন্দু। ঠিক তেমনই ভাবে সৃজনশীল, এই ক্ষেত্রে দন্তস্ব বহাল থাকবে। সুন্দর, এটা কি হবে? দেখো অলরেডি পরীক্ষা এসেছে এটা। অনেকে বলে না বন্ধু তোকে এক্সের সুন্দর সুন্দর লাগছে, সুন্দর, এখানে কিন্তু সুন্দর এইভাবে উচ্চারণ হবে না, ছয়ের মতো উচ্চারণ হবে না। ছয়ের মতো উচ্চারণ যদি না হয় সেক্ষেত্রে তালবস্য হবে। তাহলে এখানে কি হবে বলতো? শুন, তারপরে কি হবে? দৌড় হবে না, সুন্দর হবে। কি হবে? সুন্দর। তারপরে দেখো এখানে ফেব্রুয়ারি 1969 কবিতাটির রচয়িতাকে শামসুর রহমান। কি হবে? শামসুর রহমান। এটা কিন্তু অপশনে কিন্তু রহমান থাকবে, সেক্ষেত্রে ঠিক করে নাও। শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করে? 1929 সালে। শামসুর রহমান সারা জীবন গণতন্ত্রের পক্ষে ছিলেন, গণতন্ত্রের পক্ষে। তো এই যে পক্ষের উচ্চারণটা লেখো, পক্ষ। তারপরে যদি বলা হয় পদ্য, তারপরে যদি বলা হয় হচ্ছে কক্ষ, কি হবে এখানে বলো তো? দক্ষ আছে, এগুলোর উচ্চারণ কিন্তু পরীক্ষা এসে থাকে। এবং জ্ঞান, এটা কিন্তু অলরেডি এসেছে, জ্ঞানের উচ্চারণ কি? তারপরে দেখো ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমে, নিজ বাসভূমে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, নিজ বাসভূমে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত, গদ্য। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন পটভূমিতে রচিত? এটা 1969 সালের গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত। কি হবে? গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত। রাজপথে শূন্যে ফিলাক তোলে কে? সালাম। তারপরে এমন প্রশ্ন আসতে পারে, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? পদ্ম হবে, পদ্ম না, পদ্য। পক্ষ হবে। কি হবে? পক্ষ, কক্ষ। এই যে ক্ষীয় যদি শেষে থাকে না, তাহলে এখানে কি হয়? কর খ হয়, কর কি হয়? খ। তবে কি হবে? দক্ষ হবে, দক্ষতা, দক্ষ, দক্ষ হবে। জ্ঞান, এক্ষেত্রে মনে রাখবা গয় জ ফলা হবে, তারপরে চন্দ্রবিন্দু, তারপরে দন্তান্ন হবে। জ্ঞান বা জ্ঞাত যদি থাকে, বিজ্ঞান থাকতে পারে, বিজ্ঞাপন থাকতে পারে, এইভাবে এই নিয়মে হবে।
কক্ষ, নাসরিন ধন্যবাদ তোমাকে। দক্ষ, দক্ষ, কক্ষ, কক্ষ, ক্ষীয় শেষে থাকলে ক খ হবে। ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনার রং কি লাল, আমাদের চেতনার রং লাল, বা অপশন যদি তোমার কৃষ্ণচূড়া থাকে সেইভাবে উত্তর করতে পারো। শহরে নিবিড় হয়ে ফুটেছে কি, কৃষ্ণচূড়া। শহরে নিবিড় হয়ে ফুটেছে হচ্ছে কৃষ্ণচূড়া। তারপরে দেখো, হরিত উপত্যকা শব্দের অর্থ কি, সবুজ উপত্যকা। শব্দের অর্থ যদি বলে সেক্ষেত্রে সবুজ উপত্যকা ঠিক আছে, কিন্তু যদি বলা হয় এটা দ্বারা কি বোঝানো হয়েছে, সেক্ষেত্রে যে বললাম পূর্ব বাংলা হবে। কি হবে, পূর্ব বাংলা। কার অশ্রু জলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে, দক্ষিণী মাতার অশ্রু জলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে। এখানে প্রশ্নটা এমনও আসতে পারে যে এখানে ভুল আছে কোনটা, দেখো অশ্রু মানে জল, আর এখানে জল আছে, দেখো দুইটা কিন্তু একসঙ্গে বসতে পারে না, এটা বাহুল্য দোষ বলা হয়, যদিও কবিতা এটা ব্যবহার করেছে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কিসের বিকাশে শ্রেষ্ঠ শিল্পকর্ম হয়ে উঠেছে, সেটা কি হবে, গদ্য ছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে। কৃষ্ণচূড়া এটা কি বিপ্লবী বিদ্রোহীদের প্রেরণার প্রতীক হয়ে উঠেছে, কেন জানি মনে হচ্ছে এটা আসতে পারে এবার। এটা কিসের প্রতীক হয়ে উঠেছে, বিপ্লবী বিদ্রোহীদের প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। বিদ্রোহ, এটা হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে বলতো। আসাদুজ্জামান কোন আন্দোলনে শহীদ হয়, 1969 গণ অভ্যুত্থানে শহীদ হয়, তিনজন হয়েছিলেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার অশ্রুজল, এটা কি হবে, দক্ষিণী মাতার অশ্রুজলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে। বরকত, এই যে খুবই গুরুত্বপূর্ণ, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে, তাহলে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে, বরকত। এই যে যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ যে ঘাতকের থাবার সম্মুখে বুক পেতেছিল, তাহলে এটা কি হবে, তার সাথে সামঞ্জস্যতা আছে। কৃষ্ণচূড়াকে শহীদের রক্তের বুদবুদ মনে হয়, শহীদের রক্তের বুদবুদ মনে হয়। তোমরা আমাকে জানাও বিদ্রোহ এর উচ্চারণ কি হবে, বিদ্রোহ এর উচ্চারণ কি হবে, একটু ঝটপট জানাও। তাহলে এখানে কি হবে বলতো, বেদ, এখানে থেমেছে এই জন্য হচ্ছে না, তারপরে কি হবে, দ্রোহ হবে, কি হবে, দ্রোহ, বেদ দ্রোহ। আরিফিন সূর্য হয়েছে তোমার। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে কমেন্টে জানাও। আর হচ্ছে ভর্তি সংক্রান্ত যত বিষয় আছে, এই যে আজকে যে টপিক গুলো পড়াচ্ছি এর উপরে তোমাদের পরীক্ষা তোমরা দিতে পারবে। এই যে এইভাবে আমরা 2 থেকে 3 হাজার প্রশ্ন রেখেছি, যেগুলো ব্যাখ্যা সহকারে পড়াবো, এবং প্রতিনিয়ত পরীক্ষা হবে, যার মাধ্যমে তোমাদের প্রস্তুতিটা একেবারে স্ট্রং হোক। এবং রাবি চবি গুচ্ছ নার্সিং, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়, তোমার প্রস্তুতিটা যাতে শেষ মুহূর্তে খুব ভালোভাবে হতে পারে, তার জন্য আমাদের নামমাত্র ফিতে আমরা ভর্তি নিচ্ছি। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের এই পেজে তোমরা নক করতে পারো। ইনশাআল্লাহ আজকের ক্লাসটি দেখে তোমরা যারা নক করবে তারা আমার নামটা একটু বলবা, সেরা একটা তোমরা সাপোর্ট পেতে যাচ্ছ। এবং পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব, এবং আমাদের পেজে প্রতিনিয়ত তোমাদের যে টপিকের ক্লাস চাও আমরা একটু আমাদের পেজে একটু জানিয়ে দিবে যে আমাদের এই টপিকে সমস্যা আছে, সেগুলো নেওয়া হবে। ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাস। আর পেজে দেখো আমাদের যে পেজ থেকে ক্লাসটা হচ্ছে তারেক্স ইংলিশ কটেজ থেকে, এই পেজে তোমরা নক করবা, সেটা হোক তোমাদের ক্লাসের স্লাইড বা হচ্ছে ভর্তি সংক্রান্ত বিষয়। এবং দেখো এখানে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক করলে তোমরা সবকিছু পেয়ে যাবে। 01855 না, এখানে দেখো নাম্বারটা দেখো 01855, তারপরে দেখো এখানে 952709, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে এবং ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। কিভাবে পেজে যুক্ত হব, এই পেজেই তো ক্লাস করছো ভাইয়া, আপনিও কি নিয়মিত থাকছেন? হ্যাঁ, আমি এই পেজে নিয়মিত থাকবো, নিয়মিত ক্লাস নিব, এটা তো আমাদের ভাইয়া পেজের নাম বলেন, এই যে তারেক্স ইংলিশ কটেজ। দেখো এটা প্রয়োজনে সার্চ দিবে।
এই পেজে বিস্তারিত পেয়ে যাবে তোমরা। বড় হাতের অক্ষর দিয়ে তোমরা লিখবে তারেক্স ইংলিশ কলেজ থেকে। আলাদ ভাই ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিস্তারিত তথ্যের জন্য পেজে নক করবে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকো।